আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আজকে আপনার নিয়ে এসেছিল Realme P2 Pro, অর্থাৎ এই ফোনটা। এটা একটা 5G ফোন। এই ফোনটা অনেকদিন ধরে আমাদের কাছে রয়েছে। সো এই ফোনটা ইউজ করতে যেয়ে এটার এক্সপিরিয়েন্স, স্পেশালি এটা ফটোগ্রাফি আমাদের কাছে কেমন লেগেছে, ভিডিও শ্যুট করে কেমন লেগেছে এবং তার পাশাপাশি গেমিং করে আমরা কেমন মজা পেয়েছি এবং এই ফোনটার ইউআই এক্সপিরিয়েন্স কি আদৌ ভালো কি না, তা সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। তো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 80 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং Realme P2 Pro 5G মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি ফ্রেম এবং প্যানেল দুটোই পলিকার্বনেটের তৈরি এবং তার পাশাপাশি ফোনটার ডিসপ্লে এবং ব্যাক প্যানেল কোথাও কোনো ধরনের কোনো প্রোটেকশন নাই। আমরা অনেক জায়গায় দেখেছি যে গরিলা গ্লাস 7i প্রোটেকশন রয়েছে, বাট এক্স্যাক্টলি ডিসপ্লেতে কোনো প্রোটেকশন নাই। তার পাশাপাশি ফোনটাতে প্রোটেকশন না থাকলেও রয়েছে IP65 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন, তবে IP68 বা 69 হলে আরেকটু বেশি ভালো হতো। তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন ঠিকঠাক জায়গায় রয়েছে এবং টাচ করার সাথে সাথেই আনলক করছিল। তার পাশাপাশি ফোনটা আমরা আউটডোরে বেশ কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। তার কারণ হলো এই ফোনটাতে 2000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। সো লো ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম আমরা এই ফোনটা ডিসপ্লে থেকে একেবারেই পাইনি। তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছিল ডুয়েল স্টেরিও স্পিকার এবং এই ফোনটার স্পিকারের সাউন্ড পারফরমেন্স যথেষ্ট ক্রিস্পি লেগেছে আমাদের কাছে। সাউন্ডের বেইজ এবং ক্রিস্পিনেস দুটোই একদম ব্যালেন্স ছিল। তার পাশাপাশি একদম লাউড অ্যান্ড ক্লিয়ার পেয়েছি এবং 100% ভলিউমও এই ফোনটার স্পিকার থেকে কোনো ধরনের কোনো ডিস্টরশন পাইনি। ওভারঅল মিডিয়া কনজিউমের সময় এই ফোনটার স্পিকার তথা সাউন্ড পারফরমেন্স আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর এই ফোনটার ইউআই কথা বলতে গেলে মোবাইলটাতে Android 14 অপারেটিং সিস্টেম রয়েছে এবং Realme UI 5.0 রয়েছে এবং তার পাশাপাশি 8GB র্যামের এই ফোনের সাথে 8GB ভার্চুয়াল র্যামও রয়েছে। বাট এই ফোনটাতে প্রচুর আননেসেসারি ব্লটার অ্যাপস রয়েছে, এক গাদা আপনার ছোট ছোট গেমস রয়েছে। যদিও আপনারা চাইলে সেই গেমসগুলো ডিলিট করে দিতে পারবেন, বাট অনেক অ্যাপস রয়েছে এবং সবথেকে বিরক্তিকর বিষয় হলো এই অ্যাপসগুলো আবার আপডেট করার জন্য আপনাকে বারবার রিকমেন্ডও করবে। সো আপনাকে এই অ্যাপসগুলো আপডেট করে দেন ধরে ধরে ডিলিট করে দিতে হবে। তবে একটা বিষয়ে যেটা বিরক্তিকর, Realme ইউআইতে অ্যাডভার্টাইজমেন্ট শো করে, কিন্তু এই ফোনটার ইউআইতে আমরা অ্যাডসটা কম পেয়েছি Realmeর অন্যান্য ফোনের মতো। তার পাশাপাশি এই ফোনটা নর্মালি ইউজে আমরা কোনো ধরনের কোনো ল্যাগ ইস্যু বা ফ্রেম ড্রপ এই ফোনটার ইউআই থেকে পাই নাই। ইনফ্যাক্ট র্যাম ম্যানেজমেন্ট রিলেটেড কোনো ইস্যুসও এই ফোনটাতে নাই। তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছিল 5200 mAh ব্যাটারি, সাথে 80 ওয়াটের চার্জার রয়েছে এবং 80 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি হাফ মানে 50% চার্জ করতে অ্যারাউন্ড 21-22 মিনিটের মতো আমাদের সময় লেগেছে, আর ফুল চার্জ করতে অ্যারাউন্ড 55 মিনিটের মতো সময় লেগেছে। তবে ফোনটা একবার চার্জ করার পর হালকা পাতলা বেসিক ইউজ করে আমরা 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা যথেষ্ট ইমপ্রেসিভ। তার পাশাপাশি যখন আমরা এই ফোনটাতে টানা গেম প্লে করেছি, টানা ভিডিও দেখেছি, ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্রাউজ করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি 7 ঘন্টা থেকে একটু বেশি। তার এই মোবাইলটার ডাইমেনশনের কথা বলতে গেলে মোবাইলটা থিকনেস হলো 8.2 মিলিমিটার এবং ওয়েট হলো 180 গ্রাম এবং ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে আমরা একদম কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। তার পাশাপাশি এই ফোনটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। উপর অংশে রয়েছিল স্পিকার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক, নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করা গেলেও নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। এই মোবাইলের ডিসপ্লেটা হলো 6.7 ইঞ্চি সাইজের 120 রিফ্রেশ রেট দিয়ে আসা 1 বিলিয়ন কালার প্যানেলের ওএলইডি প্যানেলের ডিসপ্লে এবং ডিসপ্লে কালার টোনটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে, যথেষ্ট ব্রাইটের একটা ডিসপ্লে। তবে HDR10+ এর সাপোর্ট থাকলে ভালো হতো। সেই সাথে ডিসপ্লে রেজুলেশন হলো 2412x1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো 394 ppi। ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়ার কথা বলতে গেলে আমাদের কাছে একদম সিমেট্রিক্যাল লেগেছে এবং যথেষ্ট চিকন। সো আপনাদের কাছেও ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়া গুলো ভালো লাগবে। তার পাশাপাশি মোবাইলটার ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল 5 সেলফি ক্যামেরা এবং এই মোবাইলটাতে রয়েছিল হোয়াইটফাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটার প্রসেসর হিসেবে রয়েছিল স্ন্যাপড্রাগন 7s Gen 2 প্রসেসর। এটা একটা 5G ফোন এবং এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে মোবাইলটিতে রয়েছিল Adreno 710।
মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 6,42,468 এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই মোবাইলটা রিয়ার প্যানেলে 4টা ক্যামেরা হাউস থাকলেও মেইনলি রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, অর্থাৎ 2টা ক্যামেরা রয়েছে, যার মধ্যে মেইন ক্যামেরাটা হলো 1.9 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ওএস ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছিল সনির LYT600 সেন্সর। দেন আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছিল স্মার্ট সেন্স 20CS সেন্সরটি। এবং এই মোবাইলের ক্যামেরা দিয়ে যখন আমরা আউটডোরের ছবি তুলেছি, অবজেক্ট খুব ভালোভাবে ফোকাস করতে পারছিল। তার পাশাপাশি কালার টোনও যথেষ্ট ভালো ছিল, রেড কালারটা একটু বেশি বুস্ট করে। রিয়েলমি নর্মালি আমরা এটা দেখে থাকি, আবার কিছু কিছু সময় আমরা লো স্যাচুরেশনে দেখা পেয়েছি, অর্থাৎ কালার ডিটেলস খুব একটা অ্যাকুরেটলি ধরতে পারতো না, সেটাও দেখেছি। তবে পোর্ট্রেট মোডের ছবি তুলে আমাদের অনেক ভালো লেগেছে, ডায়নামিকনেস খুব ভালোভাবে কভার করতেছিল এবং এজ ডিটেকশনও যথেষ্ট ভালো ছিল। ওভারঅল এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে ভালো লেগেছে। তার পাশাপাশি ওয়াইড অ্যাঙ্গেলে আমরা ছবি তুলেছি, তবে ওয়াইড অ্যাঙ্গেলে ক্যামেরাতে ছবি তুললে চারদিক থেকে আসলে টু মাচ ডিস্টর্ট করে ফেলে। সো নর্মাল ক্যামেরা পারফরমেন্সই আমাদের কাছে ওভারঅল ঠিকঠাক লেগেছে। তার পাশাপাশি ফোনটাতে হাইস্ট 4K 30fps ভিডিও শুট করা যায়, বাট স্টেবল অর্থাৎ ওএস পারফরমেন্সটা বেশি ভালো পাওয়া গেল 1080p 60fps। তবে ভিডিও শুট করার সময় আমরা ইমেজ ব্রিদিং প্রবলেমটা পেয়েছি, অর্থাৎ কিছু ব্রিদিং ইস্যুস ছিল। ফর দ্যাট রিজন ভিডিও শুট করার সময় একটু ব্লার হচ্ছিল, অর্থাৎ মনে হবে যে আপনার সাবজেক্ট ফোকাস করতে পারে না। বাট ওভারঅল ক্যামেরাটা ঠিকঠাক আছে, তবে ব্রিদিং প্রবলেমটা না থাকলে আর একটু বেশি ভালো লাগতো। তার পাশাপাশি এই মোবাইলটাতে রয়েছিল ডুয়েল ভিউ মোডে ভিডিও শুট করার সুবিধা, এবং সেই সাথে এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং এই সেলফি ক্যামেরার সেন্সর হিসেবে রয়েছিল সনি IMX-এর 615 সেন্সর। আর এই ফোনটা সেলফি ক্যামেরার পারফরমেন্স আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আউটডোরে ডেলাইট কন্ডিশনে আমরা যখন ছবি তুলেছি, যথেষ্ট নাইস অ্যান্ড ক্লিন ছবি তুলতে পারতেছিল। ছবির ডিটেলস যথেষ্ট ভালো ছিল। তবে অ্যাজ ইউজুয়াল কিছুটা বুস্ট করে ছবি, সো অনেকের কাছে সেটা অনেক ভালো লাগবে। তার পাশাপাশি পোর্ট্রেট মোড ও ডায়নামিকনেস যথেষ্ট ভালো ছিল, এজ ডিটেকশন মোটামুটি মানের ছিল। ওভারঅল এই ফোনটা সেলফি ক্যামেরা আমাদের কাছে বেশ ভালো লেগেছে, এবং সেই সাথে এই ফোনটাতে ক্যামেরা টু API সাপোর্ট রয়েছে। সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। এই মোবাইলটা দিয়ে আমরা পাবজি গেমসটা প্লে করেছি, মোটামুটি বেশ ভালো গ্রাফিক সেটিংয়ে এই ফোনটাতে পাবজি গেমসটা প্লে করা যায়। গেম প্লে করার সময় আমরা জাইরো ডিলে রিলেটেড কোনো প্রবলেম পাইনি। ইনফ্যাক্ট অনেকগুলো এনিমি কাছাকাছি এসে পড়লো, ফ্রেম ড্রপ রিলেটেড কোনো ইস্যুস আমরা পাইনি। মোটামুটি কমফোর্টেবলভাবে খেলতে পেরেছি। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, এই ফোনটা খুব বেশি একটা হিট হয় না, লং টাইম গেম প্লেতে হালকা হিট হয়, বাট হিট হলো গেমের পারফরমেন্স ড্রপ করতে দেখিনি আমরা পাবজি গেমে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা কালারফুল গেমস হিসাবে অ্যাশওয়ার গেমসটা খেলেছি, এবং গেমিং পারফরমেন্স যথেষ্ট নাইস এবং স্মুথ ছিল। দ্যাটস আমরা লং টাইম এই ফোনটাতে অ্যাশওয়ার গেমসটা খেলে খুব মজা পেয়েছি। এবং আপনারা যদি রেসিং গেম পছন্দ করে থাকেন, আপনাদের কাছে ওই ফোনটায় অ্যাশওয়ার গেমস খেলে ভালো লাগবে। এই মোবাইলটা অনেকগুলো ভেরিয়েন্টে থাকলো, আমার হাতে থাকে এটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজটা হলো UFS 2.2। এবং এই ফোনটা রাইট নাও প্রাইস হলো 29,000 টাকা থেকে 32,000 টাকার মধ্যে। তবে এই ফোনটার প্রাইস কমে হয়তো বা 30,000 টাকা রেঞ্জেই থাকবে। 29,000 টাকা সবসময় পাবো না, হয়তো 30,000 টাকা রেঞ্জে থাকবে। তবে অনেক কিছু বলার আছে এই ফোনটার ভালো দিক খারাপ দিক নিয়ে, সো সেগুলোতে আলোচনা করি। প্রথমে যে বিষয়টা আমার এই ফোনের ভালো লাগে নাই, সেটা হলো নাম্বার 1, এই ফোনটা প্রাইস হিসাবে কোনো ধরনের কোনো ডিসপ্লে বা ব্যাক প্যানেল, মেইনলি ডিসপ্লেতে কোনো ধরনের কোনো প্রোটেকশন নাই। অনেক জায়গায় আপনারা দেখবেন গরিলা গ্লাস 7i প্রোটেকশন দেখাচ্ছে এই ফোনটাতে, বাট অ্যাকচুয়ালি এটাতে কোনো প্রোটেকশন নেই। তার পাশাপাশি যেই বাজেটে এসেছে, এটাতে IP68 অথবা 69 থাকা উচিত ছিল, বিকজ এই বাজেট রেঞ্জে আমরা অনেক ফোনেই দেখেছি, মোটরোলা বলেন, IQ বলেন, সেসব ফোনে কিন্তু IP68 69-এর সার্টিফিকেশন থাকে। সো ওইগুলা থাকলে যেটা হয়, পানিতে অনেক সময় পড়ে গেলে কিন্তু রিস্ক থাকে না। সো ওই সার্টিফিকেশনটা দরকার ছিল এই বাজেট হিসাবে। দেন এই ফোনটার আলট্রাওয়াইড ক্যামেরা ঠিক আছে, মানে দিয়েছে, আমরা চাই এই বাজেটে, সেই হিসাবে ঠিক আছে, বাট আলট্রাওয়াইড ক্যামেরা প্রচুর ডিস্টর্ট করে ফেলে 4 কর্নার দিয়ে। সো মেইন ক্যামেরাই ঠিকঠাক আছে। দেন এই ফোনটা দিয়ে যখন আমরা ভিডিও শ্যুট করেছি, ভিডিও শ্যুটে ইমেজ ব্রিদিং প্রবলেম আছে, অর্থাৎ অনেক সময় জুম ইন জুম আউট অটোমেটিক হতে থাকে, এই ফিল্ডটা আপনি পাবেন। আপনি অ্যাকচুয়ালি ব্রিদিং ইস্যুজের কারণে ভিডিও শ্যুট করে খুব বেশি একটা মজা পাবেন না। দেন এই মোবাইলটাতে প্রচুর আননেসেসারি অ্যাপস অর্থাৎ ব্লটার রয়েছে, আপনি ডিলিট করতে করতে টায়ার্ড হয়ে যাবেন, এবং এই অ্যাপসগুলো আপনাকে বাই ফোর্স কিছুক্ষণ পর কিছুক্ষণ না, কিছুদিন পর আপডেট করতে বলবে। সো এই জিনিসটা আমার কাছে রিয়েলমির ভালো লাগেনি, এত অ্যাপস দেখতে টায়ার্ড লাগে। রিয়েলমি কিন্তু আগে এরকম ছিল না, রিসেন্ট ফোনগুলোতে আমরা খেয়াল করতেছি তারা প্রচুর আননেসেসারি অ্যাপস, ছোটো আননেসেসারি গেমস শুরুতেই ইনস্টল করে, অর্থাৎ ইনস্টল অবস্থায় দিচ্ছে, যেটা খুবই বিরক্তিকর, এটা আমি হেট করি। তার পাশাপাশি এই ফোনটার প্রাইসের কথা যদি আমি বলতে চাই, 29, 30 বা 31, 32 যেই প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে, আমার হিসাবে এটা 25 থেকে 27 হাজার টাকা হলে বেস্ট অফ দ্য বেস্ট ডিল হতো। যাই হোক,
যেই বাজেটে আসুক না কেন এই ফোনটার বেশ কিছু ভালো দিক রয়েছে, সেটা আপনাদের কাছে শেয়ার করি। নাম্বার 1, এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো, মানে ওএলইডি প্যানেলের ডিসপ্লে। HDR10+-এর সাপোর্ট থাকলে একটু ভালো হতো এবং 1 বিলিয়ন কালার প্যানেল রয়েছে। তো সো ভিডিও দেখে বা মিডিয়া কনজিউম করে আপনাদের অনেক ভালো লাগবে, বিকজ আমাদের কাছেও মিডিয়া কনজিউম করে অনেক ভালো লেগেছে। তার পাশাপাশি স্পিকারের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। সো ওভারঅল যথেষ্ট ভালো লেগেছে। আপনারা যদি মুভিও দেখেন এই ফোনে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তার পাশাপাশি এই ফোনটার চার্জ ব্যাকআপ অনেক ভালো। বেসিক ইউজ করে আমরা প্রায় 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি এবং টানা ইউজ করে 7 ঘন্টার উপর চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা কিন্তু খুবই ইমপ্রেসিভ এই ফোন হিসাবে। আরেকটা বিষয় হলো এই ডিসপ্লেটা কিন্তু কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং কার্ভটা কিন্তু স্ট্যান্ডার্ড কার্ভ, মানে টু মাচ কার্ভ না, কারণ টু মাচ কার্ভ হলে অনেক সময় মিসটাচ হয়ে যায়, বাট এটাতে কোনো মিসটাচ হয় না, মানে পারফেক্ট কার্ভ। ফর দ্যাট রিজন ডিসপ্লে থেকে আমরা একটা আলাদা কমফোর্ট পেয়েছি এবং সেই সাথে ফোনটাতে অনেক আননেসেসারি অ্যাপস থাকলেও ইউআইটা যথেষ্ট স্মুথ। আরেকটা বিষয় হলো ফোনটাতে যখন আমরা গেমিং করেছি, গেমিং পারফরমেন্স আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং এটা যেহেতু স্ন্যাপড্রাগনের প্রসেসর, ফর দ্যাট রিজন হিটিংটাও কম হয়েছে নর্মাল অন্যান্য ডায়মেনসিটির প্রসেসরের থেকে। সো গেমিং পারফরমেন্সটা অনেক বেশি ভালো ছিল যদি আমি এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করি। এবং তার পাশাপাশি এই ফোনটার ভিডিও ক্যামেরা মোটামুটি হলো মেইন ক্যামেরা দিয়ে ছবি তুলে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। সেলফি ক্যামেরাও ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো ছিল। সো এখন হলো সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে? যারা মেনলি ফটোগ্রাফিটা একটু প্রায়োরিটি দেন, তার পাশাপাশি গেমিংটাও করেন এবং সেই সাথে এমন কোনো একটা ফোন নিতে যাচ্ছেন যেটা চার্জ ব্যাকআপটা অনেক লং টাইম থাকে, তাদের জন্য আমি মনে করি যে এই ফোনটা খুব ভালো একটা ফোন। বাট আমি একটা কথা বলি, আপনার হাত থেকে যদি ফোন পড়ে যাওয়ার চান্স থাকে, যেহেতু এটাতে কোনো স্পেশাল প্রোটেকশন নাই, সো গ্লাসটা ভেঙে যেতে পারে। সো এক্সট্রিম যদি আপনি রাফ ইউজ করেন তাহলে আপনি এই ফোনটা না নিয়ে অন্য কোনো আইকিউ বা মোটরোলার ফোন নিন, বিকজ এই ফোনটাতে কোনো প্রোটেকশন নাই ডিসপ্লে বা ব্যাক প্যানেলে। সো হাত থেকে পড়ে গেলে ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে। আর গ্রিন লাইন, পিঙ্ক লাইন এগুলো তো ফ্রি এসেই যেতে পারে। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে Realme P2 Pro অর্থাৎ এই ফোনটা, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।